ফিফা বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের রাতে বাংলাদেশের সামনে লেবানন। দলগত চেষ্টায় মরুর বুকে জয় দিয়ে শেষটা রাঙাতে চায় জামাল ভূঁইয়ারা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আয়োজনের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। বিদেশের মাটিতে কোনো খেলায় বিপুল সংখ্যক বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ইতিহাসের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ক্রিকেটে বাংলাদেশিদের এমন জনসমুদ্র আগে কেউ কখনো দেখেনি। ম্যাচ হারলেও সমর্থকরা পাশে থাকবেন সব সময়, এমন প্রত্যাশা তাদের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। শান্ত এবং সাকিব কি করলো? সাকিব আই থিঙ্ক হি শুড রিটায়ার। মানে সামহাও বাংলাদেশের ম্যানেজমেন্টের উচিত সাকিবকে রিটায়ার করানো। সাকিব আল হাসান ও কি করলো? ও তো কিছু করতে পারে নাই। হ্যাঁ, ও মনে হচ্ছে একটা নতুন প্লেয়ার। যাদের কাছে আমরা ভালো খেলা আশা করছিলাম ঠিক তাদের কাছে আমরা পেলাম না। এত কাছে গিয়ে বারবার এটা মানা যায় না, এখানে প্রফেশনালিজমের অভাব ছিল। অনেকে আবার বলেন হৃদয় ছাড়া যে জয় সম্ভব না তা আরো একবার প্রমাণ হলো। যদি তৌহিদ হৃদয় অনাকাঙ্ক্ষিত আউট না হইতো আমরা অবশ্যই জিততাম। ম্যাচ হারলেও আগামী ম্যাচে বাংলাদেশ আরও ভালো করবে এমন প্রত্যাশা তাদের প্রিয় সমর্থকদের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। ইউরোর আগে শেষ প্রীতি ম্যাচে রাতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রামে রাখার আভাস। দেশ ছাপিয়ে বিদেশ, বাজে আম্পায়ারিং আর আইসিসির হাস্যকর নিয়ম নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন সাবেকরা। বাংলাদেশের হারকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে ক্রিকেটের স্বার্থেই এমন নিয়ম পুনর্বিবেচনার আহ্বান পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনুসের। এই দলে আছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরও। এদিকে হারের ক্ষত ভুলে সামনের দুটো ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে বলেছেন মাশরাফি। সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার মাহমুদুল্লাহ রিয়াদের। হার তো হারি, 6 উইকেট হাতে থাকার পরেও শেষ 18 বলে 20 রান তুলতে পারেনি বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতার কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই। তবে এই ম্যাচে বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা রীতিমতো অন্যায়। আম্পায়ারের ভুলের খেসারত কেন দেবে টাইগাররা, উঠেছে সেই প্রশ্ন। আর এই ইস্যুতে বিশ্ব ক্রিকেটকে পাশে পাচ্ছেন সাকিব শান্তরা। এমন নিয়মের কড়া সমালোচনা করে দ্রুতই তা পরিবর্তনের আহ্বান পাকিস্তান কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের। যে দলে আছেন পাক সাংবাদিক কিংবা ভারতীয় ব্যাটসম্যান ওয়াসিম জাফরও জানিয়েছেন বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে তাদের। সমালোচনা ছিল উইকেট নিয়েও। যুক্তরাষ্ট্রের উইকেটকে জঘন্য বলছেন সাবেক টাইগার ক্রিকেটার এহসানুল হক সেজান। আম্পায়ারদের এক হাত নিয়েছেন পাইলট সৈয়দ রাসেল, রুবেল হোসেনরা। বাদ যাননি এ প্রজন্মের আকবর আলীও। এ নিয়মকে জঘন্য বলছেন ইয়াং টাইগারদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে বাস্তবতায় মাশরাফির বাজে আম্পায়ারিং এর নেতিবাচক মন্তব্যের পাশাপাশি পরবর্তী ম্যাচের জন্য তিনি টাইগারদের দিলেন বিশেষ পরামর্শ। বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আমরাও খারাপ খেলেছি, আশা ছাড়ছি না। ইনশাআল্লাহ সেরা 8-এ যাব। তবে দারুণ সুযোগ হাতছাড়া হলো, যার ফলে আরো দুটো প্রেশার ম্যাচ খেলতে হবে। তাই এই ম্যাচকে যত দ্রুত মাথা থেকে ডিলিট করা যায় ততই ভালো হবে সামনের দুটো ম্যাচের জন্য। ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। তীরে এসে তরি ডোবানোর আক্ষেপ থাকলেও পরের ম্যাচগুলোতে আরো ইতিবাচক ক্রিকেট খেলার প্রত্যাশা তার। মাহবুব লিমন, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে রাতে লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 10টায়। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে লড়াই করে হেরেছিল লাল সবুজ। সেই পারফরমেন্সের ধারা কাতারে অব্যাহত রাখতে চায় জামাল ভূঁইয়ারা। কাতারের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কন্ডিশনিং ক্যাম্প করেছেন কাবরেরার শিষ্যরা। এই ম্যাচে দলে ফিরছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। বিশ্বকাপ বাছাইয়ের আই গ্রুপে 1 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। তাই যে কোনো মূল্যে এই ম্যাচ জিতে মোরসালিন তোপুরা যাচ্ছে। সেখানে তাদের অনুপ্রাণিত করবে প্রবাসী সমর্থকদের অকুণ্ঠ সমর্থন।
খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফিফা বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে রাতে বাংলাদেশের সামনে লেবানন। দলগত চেষ্টায় মরুর বুকে জয় দিয়ে শেষটা রাঙাতে চান জামাল ভুঁইয়ারা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এখন চলে যাচ্ছে বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন, এবং আপনি যদি টাইগার ভক্ত হয়ে থাকেন আপনার জন্য গতকালের রাতের পর থেকে এখন পর্যন্ত সময়টা খুব একটা ভালো কাটেনি প্রত্যাশিতভাবে, কারণ বাংলাদেশ দল গতকালকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরে গিয়েছে তাতে আসলে দলটার সমর্থক হিসেবে খুব একটা ভালো সময় কাটারও কথা না। দর্শক এখন চলে যাচ্ছি মূল আলোচনায়, এবং আজকের আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কোচ এবং ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। এবং যেমনটা ম্যাচ রিপোর্টে দেখছিলাম, আসলে ম্যাচ ছাপিয়ে আম্পায়ারের সেই কল নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল। আপনার কি মনে হয় ওই আম্পায়ারের ওই কলটাই আমাদের ম্যাচটা হাত থেকে বের করে দিছে? হ্যাঁ, না, অঙ্কের হিসেবে তো তাই, অঙ্কের হিসেবে তাই, কারণ ওটাতে আউট ছিল না। তার মানে যখন আমরা 4 রান পেতাম, আম্পায়ার যদি আউট না দিত আমরা 4 রান পেতাম। বাট লটা এমনভাবে করা আছে যে একটা বল যখন আম্পায়ার যখন আউট ডিসিশন দিয়েছে সাথে সাথে বলটা ডেড হয়ে গেছে, তারপরে বল কি করলো, কত রান হলো, ওগুলো আর আসছে না। সো নিয়মটা যে দারুণ ইললজিক্যাল সেটা খুব পরিষ্কার, যে এই নিয়মটা খুব যুক্তিসঙ্গত একটা নিয়ম না। এটা একটা দলকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। দারুণভাবে ক্ষতিগ্রস্ত করার ব্যাপার না, একটা রানে যদি আনফেয়ারলি কেউ কম পায় বা বেশি পায় সেটাই অযৌক্তিক, সেটা হওয়া উচিত না। নিয়মের মধ্যে আপনার কিছু থাকা উচিত না যেখানে এমন কিছু ঘটা সম্ভব। স্যার, আমরা দেখলাম আসলে মানে ফিল্ডিং টিমের তরফ থেকেও ওইভাবে আসলে আপিলটা করা হয়নি, এবং যখন এই ধরনের সিনারিও বা সিচুয়েশন থাকবে তখন আম্পায়ারের পক্ষ থেকেও আসলে কিছুটা সময় নেওয়া উচিত ছিল কিনা, কারণ এখন আমরা ডিআরএস দেখছি, অনেক প্রযুক্তির ব্যবহার দেখছি। সেই মুহূর্তে যখন এরকম একটা ক্রুশিয়াল মোমেন্ট, তখন আম্পায়ার সাথে সাথে যখন হাত তুলে দেয়, এইটা বাংলাদেশ টিমের জন্য কিছুটা ইনজাস্টিস হলো কিনা? সেটা আমি সরাসরি বলাটা খুব ডিফিকাল্ট যে আম্পায়ার ইনজাস্টিস করেছে। আম্পায়ারের যে নিয়মের মধ্যেই কিন্তু আম্পায়ার স্কলের মধ্যেই কিন্তু ডিসিশন হয়েছে, আউট হয়েছে, কিন্তু খালি চোখে মনে হয়েছে বলটা বাইরে চলে যাবে, সেটাই বিবেচ্য বিষয়। যখন খালি চোখে মনে হবে যে বলটা বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে বেনিফিট অফ ডাউট বোধহয় ব্যাটসম্যানকে দেওয়া উচিত ছিল, কারণ ফিল্ডিং সাইড যদি এটাকে চ্যালেঞ্জ করতে চাইতো তার কিন্তু সেই সুযোগ আছে, সেই সুযোগ আছে কিন্তু। সো আম্পায়ারের উচিত হবে একদম ফেয়ারলি মাঠে থাকা এবং যেটা সে দেখছে সেই হিসেবে তার জাজমেন্টটা দেওয়া। আইসিসিরও আসলে এই ম্যাচের পরে এই রুলটা নিয়ে আসলে ভাবনার বিষয় বা সুযোগ রয়েছে কিনা বা উচিত কিনা? না, কমপ্লিকেশনটা হচ্ছে এখানেই, যখন আম্পায়ার একটা ডিসিশন দিয়ে আম্পায়ার যখন আউট দিয়ে দেবে, এই বলটা তাড়াতাড়ি ফিল্ডিং করার আর প্রয়োজন হবে না কিন্তু ফিল্ডারদের। হ্যাঁ, ডেফিনেটলি। সো এটা কিভাবে ম্যানেজ করবে, এটা একটা পথ খুঁজে বের করতেই হবে, কারণ এটা কখনো না কখনো কোনো না কোনো দলকে সাফার করাবেই, যেটা খুব আনফেয়ার হবে। আমরা কিন্তু সেই দেখেছিলাম কিন্তু ওই বিশ্বকাপে ইংল্যান্ড নিউজিল্যান্ডের খেলাতে দেখেছিলাম একটা থ্রো থেকে কি ঘটনা ঘটেছিল, কতটা আনফেয়ার একটা ব্যাপার ঘটেছিল। এখানেও সেই একই ঘটনা ঘটেছে, এবং আনফরচুনেটলি স্যার ওই ফাইনালের পরে আম্পায়ার নিজেও রিয়েলাইজ করেছিলেন যে উনি একটা ভুল ডিসিশন নিয়েছেন। হয়তো এই ম্যাচের আম্পায়ারও একটা সময় গিয়ে চিন্তা করবেন যে আসলে গতকালকের যে ডিসিশনটা সেটা বাংলাদেশ টিমের জন্য আনফেয়ার ছিল, এবং এই একটা ছোট্ট একটা ডিসিশনের কারণে হয়তো বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার এখন যে চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে বাংলাদেশ। এবং যখন আপনি এই ধরনের ম্যাচে এইভাবে প্রভাব বিস্তার করে থাকেন এবং শেষ মুহূর্তে এসে লাস্ট বলে এসে যখন ম্যাচ কস্ট করে, সেটা হয়তো বাংলাদেশের জন্য অনেকটাই দুঃখজনক। স্যার, বাংলাদেশ দলের জন্য একটা খুবই না ভোলার মানে না মনে রাখার মতন একটা ম্যাচ গেল, এবং সেই সাথে সাকিবের ব্যাপারে যদি আমি বলি, এবারে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে কিছুই তেমন করতে পারলেন না। আপনার কি মনে হয় সাকিবের শেষের শুরুটা আসলে শুরু হয়ে গেছে? দেখে তো মনে হচ্ছে, কারণ বেশ কিছুদিন থেকেই কিন্তু ব্যাটিং বোলিং দুটোতেই, বিশেষ করে ব্যাটিংয়ে ইনকনসিস্টেন্সি দেখতে পাচ্ছি। টি20 ফর্মেটে ডিফারেন্ট, রিসেন্টলিও 50 ওভার্স ম্যাচ একটা 100 করেছে ঢাকা প্রিমিয়ার লিগে, কিন্তু টি20 ম্যাচ ইজ এ ডিফারেন্ট বল গেম, এবং এখানে অনেকদিন পরে কিন্তু টি20 ম্যাচ খেলছে। সো মনে হচ্ছে না যে খুব ব্যাপারটাকে ইন কন্ট্রোল, মনে হচ্ছে না যে নট নেসেসারিলি অনেক বড় বড় স্কোর করেছে রিসেন্ট পাস্টে, কিন্তু এখন যতটা উইক মনে হচ্ছে রিসেন্টলি ততটা মনে হয়নি। কিছুটা মনে হয় এটা ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলছে, এবং নিজের উপরে আস্থাটার কিছুটা অভাব
মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে। রান না করতে বলে যে কোনো ব্যাটসম্যানের এটা মনে হতে পারে। সো ডেফিনেটলি নট অ্যাট হিজ পিক, ও নিজের সেরা অবস্থাতে নেই এই মুহূর্তে। স্যার আমার যতটুকু জানি আর কি সাকিবের ব্যাটিং নিয়ে একটা লম্বা সময় পর্যন্ত কনসার্ন ছিল, তবে বোলিংটা সবসময় সাকিব আল হাসান নিজেকে একটা অনন্যভাবে সবসময় নিজেকে প্রুভ করেছে এবং আপনি সাকিবকে খুব কাছ থেকে জানেন। আমার কাছে সাকিবের একটা বোলিং স্ট্যাট রয়েছে, যেটা হচ্ছে এই গতকালকের ম্যাচ সহ শেষ যে 5 ম্যাচে সাকিব আল হাসান বোলিং করেছে সেখানে সাকিবীয় রূপে তাকে দেখা যায়নি। আমি যদি স্ট্যাটটা একটু দেখাই দর্শকদের, শেষ 5 ম্যাচের যে বোলিং পরিসংখ্যান সেখানে সে 14 ওভার হাত ঘুরিয়েছেন, মাত্র 1 উইকেট, রান খরচ 110, ইকোনমি প্রায় 8-এর কাছাকাছি এবং কোনো মেইডেন ওভার নেই। আপনি সাকিবকে খুব কাছ থেকে জানেন, আপনি বেশ অনেক ইন্টারভিউতে বলেছেন সাকিবের বোলিংটা আসলে তার সহজাত, সাকিবের বোলিং নিয়ে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে আপনি তাকে কেমন দেখছেন? আমাকে জিম্বাবুয়ের সাথেও দেখেছিলাম, কিন্তু বেশ ভালো বোলিং করতে দেখেছি, কন্ট্রোল, লাইনের লেন্থের উপরে এবং ইফেক্টিভ। বাট এটাও হতে পারে জিম্বাবুয়ের ক্রিকেটের মানটা আর এখন যে ক্রিকেটে খেলছে সেই মানটা এক নয়। এখন কিন্তু মনে হচ্ছে যে ও যা করতে চাচ্ছে, ব্যাটসম্যানের উপরে যতটুকু ডমিনেট করার চেষ্টা করছে সেটা করতে পারছে না, বরং ব্যাটসম্যানের উপর ডমিনেট করছে মাঝে মধ্যে, এবং সেটা ও কীভাবে হ্যান্ডেল করবে সেটাতে কিছুটা অস্বস্তি দেখতে পাচ্ছি। সো খুব কনফিডেন্স নিয়ে বল করছে না, যে কারণে একটা ম্যাচে আমরা দেখেছি 3 ওভার বল করেছে, পুরো কোটা শেষ করেনি। কালকে কী কারণে একটা মাত্র ওভার করলো, বাকি 3টা করলো না আমি নিশ্চিত নই, আঙুলে কোনো অসুবিধা হয়েছে কিন্তু যাই না। বাট প্রথম ওভারটা 6 রান দিয়েছে, তারপর তার অর্থ হচ্ছে যে খুব বেশি রান না দেওয়ার পরও এর পরের ওভারগুলো কেন করলো না আই এম নট শিওর। বাট বোলিংয়ে আমার কাছে মনে হচ্ছে যে ও সেই আস্থা দেখতে পাচ্ছি না। সেটা কি বাজে ব্যাটিং পারফরম্যান্সের প্রভাব? আমার মনে হয় হ্যাঁ, সেটা হতে পারে যে ব্যাটিং নিয়েই বেশি হয়তো ভাবছে এই মুহূর্তে, যে ব্যাটিংয়ে ওর কন্ট্রিবিউট করাটা দরকার। শুধু ব্যাটিং না, ব্যাটিং বোলিং দুটোই, তবে ব্যাটিংয়ে খারাপ করলে সেটা বোধহয় একটা এফেক্ট তবে স্যার আমার অবশ্যই থাকবে। মানে প্রতিপক্ষ দল কি আসলে সাকিবের ব্যাটিং দুর্বলতা খুব ভালোভাবে বুঝে গেছে? আমার কাছে আরও একটি স্ট্যাট রয়েছে ব্যাটিংয়ে, যেখানে আমি সবশেষ 9 ব্যাটিং ইনিংস টেনেছি, যেখানে ক্যাচ আউট হয়েছেন 5 বার, এলবিডব্লিউ রান আউট ছিল একবার করে, এবং যেখানে সেই 5 বার যে 5 বার ক্যাচ আউট হয়েছে প্রতিবারই শর্ট বলে তাকে হচ্ছে উইকেট বিলিয়ে দেওয়া আসলে এসেছেন। এবং গতকালকে যে ম্যাচ সিনারিও ছিল যেখানে বল টু বল রান লাগতো, সেখানে সাকিব যখন নরকিয়াকে পুল শট করেছেন, সেটা এক প্রকার ক্রাইম কিনা? ক্রাইম না, ও হয়তো ধরে নিয়েছিল ওখান থেকে রানটা বের করে নিয়ে আসবে, বাট আমার মনে হয় ওই সময়টায় উইকেটে থাকাটা জরুরি ছিল। ওই রিস্কটা নেওয়ার প্রয়োজন ছিল না। যদি এমন হতো যে আমরা 8-9 এরকম রান চেঞ্জ করছি পার ওভার, সেক্ষেত্রে হয়তো এরকম প্রয়োজন ছিল। যেহেতু রানে বলের খেলা হচ্ছিল, সেখানে দু একটা ডট বল দিলেও এমন কিছু ক্ষতি হচ্ছিল না। সো আমার মনে হয় যে ওই প্ল্যানটা করে ওর খেলা উচিত ছিল। কিন্তু আমার মনে হয় যে ব্যাটিংটা ওর মনের মতো করে করতে পারছে না, যে কারণে ওর নিজস্ব যে ব্যাটিং প্ল্যান, গেম প্ল্যান, সেই জিনিসটা এক্সিকিউশনে হচ্ছে না। সো কিছুটা অসুবিধা ডেফিনেটলি আছে। স্যার বাংলাদেশের পরবর্তী 2টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের, যেটা সাকিবের অন্যতম ফেভারিট একটা জায়গা, যেখানে সিপিএল এর দুর্দান্ত সব পরিসংখ্যান রয়েছে সাকিবের নামের পাশে। আপনার কি মনে হয় সাকিবের জন্য সহজ হবে সেই জায়গাটাতে নিজের পরিচিত কন্ডিশনে একটা কামব্যাক করার, এবং বাংলাদেশ টিমেরও সবচেয়ে বড় যে ট্রাম্প কার্ড সেই সাকিব আল হাসানকে যদি ফর্মে পায়, তাহলে সুপার 8-এ যাওয়ার ইকুয়েশনটা অনেক ইজি হয়ে যাবে? না, আমার মনে হয় চ্যালেঞ্জিং হবে, কারণ সাকিব এই ধরনের পরিস্থিতিতে কখনো পড়েছে বলে আমার মনে হয় না। ব্যাটিং না করতে পারলে বোলিং করেছে, বোলিং না করতে পারলে ব্যাটিং করেছে, কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছে। এতটা পিছিয়ে পড়া সাকিবকে আমরা কখনো দেখিনি। সো এই মানসিকতাটা ওকে নিশ্চয়ই ডিস্টার্ব করবে, এবং এখান থেকে ফিরে আসাটা চ্যালেঞ্জিং হবে। কিন্তু ওই ভেন্যু যেহেতু ওর পরিচিত, ওখানে স্পিন ফ্রেন্ডলি উইকেট এবং ব্যাটিংটা ওখানে অনেক করেছে ও, সো সেটা হয়তো ওকে কিছুটা স্বস্তি দিতে পারে। বাট আমি এখনও নিশ্চিত নই যে ওর ফ্রেম অফ মাইন্ডটা কী অবস্থায় আছে, যে কতটুকু চ্যালেঞ্জ নেওয়ার মতো অবস্থায় ও এখন আছে। কারণ খেলাগুলো খুব চ্যালেঞ্জিং হবে, কিন্তু পরবর্তী 2টো ম্যাচের উপর ডিপেন্ড করবে আমরা নেক্সট রাউন্ডে যেতে পারছি কি না। প্রত্যেকটা প্লেয়ারকে প্রেশারে খেলতে হবে, কিন্তু প্রেশার নিয়ে খেলতে হবে। তো সেই জিনিসগুলো কতটা সফল হবে সেটা খেলা শুরু হলে বোঝা যাবে। স্যার দলের স্বার্থে যদি সে তার মানসিকভাবে সঠিক জায়গায় থেকে না থাকে, পরবর্তী ম্যাচে আমাদের স্কোয়াডে শেখ মেয়াদিও রয়েছে, সেই বোল্ড ডিসিশনটা দল নিতে পারবে কিনা বা নেওয়া উচিত কিনা? এটা খুব কঠিন সিদ্ধান্ত হবে, কিন্তু কঠিন সিদ্ধান্ত এই কারণে হবে যে সাকিব না থাকে মানে 2টা প্লেয়ার না থাকা। ডেফিনেটলি এখন ভালো খেলুক বা না খেলুক, দল যখন করা হয় ওকে 2টো প্লেয়ার ধরেই করা হয়, ব্যাটিংও করবে, বলিংও করবে। কিন্তু ওই যদি সেটা না থাকে, দলের মধ্যে এক ধরনের মানসিক দুর্বলতা চলে আসে, কিন্তু যে উই আর ওয়ান শট, এটা দলকে দুর্বল করে। বাট শেখ মাহাদি ইজ এ ভেরি গুড প্লেয়ার, এবং ওর বোলিং তো আমি নিজেও মিস করছি, কারণ শুরুতে পাওয়ার প্লেতে নতুন বলে ও
খুবই এফেক্টিভ শেখ মাহাদি। ওই জায়গাটা কিন্তু ও যদি বোলিং করতে পারে তাহলে আমাদের বোলিং আরও অনেক সমৃদ্ধ হয়। পেস বোলাররা দুর্দান্ত বোলিং করছে, ও যদি পাওয়ার প্লেতে বোলিং করতে পারে আমাদের বোলিং অনেক বেশি সমৃদ্ধ হয়। তাহলে তো পরবর্তী ম্যাচে আসলে সেই পুরনো সাকিবেই আপনি আস্থা রাখতে চাইবেন? আমি এটা এত দূর থেকে আমি বলতে চাই না, বাট আই এম নট হ্যাপি উইথ হোয়াট হি ইজ ডুইং নাও। ও যে ক্রিকেটটা খেলছে এটা সন্তোষজনক না। সিলেক্টররা নিশ্চয়ই আছেন ওখানে, বলবেন ম্যানেজমেন্ট এখানে আছে, তারা বলবেন, কারণ এটা একজন অর্ডিনারি প্লেয়ার না। সাকিব আল হাসানই যায় যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এবং তার সম্পর্কে সিদ্ধান্ত নিতে গেলে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সো আমার মনে হয় যে ওখানে সিলেক্টররা আছেন এবং ম্যানেজমেন্ট কোচরা আছেন, ক্যাপ্টেন আছে, তারা সবাই মিলে ইনক্লুডিং সাকিব সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া উচিত। বাট সিদ্ধান্তটা হওয়া উচিত কিন্তু দলের স্বার্থে। যদি সাকিব মনে করে যে না এই মুহূর্তে হি ইজ নট এট হিজ বেস্ট, আমার মানে অন্য কাউকে সুযোগ দিয়ে দেওয়া উচিত, কারণ এটা একটা বায়োলেটারাল সিরিজ না, এটা বিশ্বকাপের একটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো আমরা চাইবো সেরা দল নিয়ে মাঠে নামতে, সেটা যেই হোক না কেন। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের বিশ্বকাপের যে বিশেষ আয়োজন তার আয়োজন এই পর্যন্তই ছিল। দেখা হবে প্রতিদিন বিশ্বকাপের শেষ পর্যন্ত দুপুর 1:30 এবং রাত 12:30। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়।